নমস্কার, আদাব। নবম দশম শ্রেণীর অধ্যায় 11 জলবিদ্যুৎ অধ্যায়ের লেকচার 2 তে আপনাকে স্বাগতম। লেকচার 1 এ একটি বর্তনীর মাধ্যমে কিভাবে বর্তনী রিলেটেড যত প্রশ্ন আসা সম্ভব সব আমরা আলোচনা করেছি। আপনি চাইলে সেই ক্লাসটি দেখে নিতে পারেন, সেটির লিংক আই বাটনে দেওয়া আছে। আজকে আমরা আরো কিছু বর্তনী প্র্যাকটিস করব, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো লেটস স্টার্ট। আচ্ছা, আমাদের সার্কিট দেওয়া আছে এবং আমাদের প্রশ্ন হচ্ছে বর্তনীর মোট তুল্যরোধ নির্ণয় করো, আরিট রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। এখানে একটু খেয়াল করি যে আমাদের অন্যান্য রোধগুলোর নাম দেওয়া নেই, শুধুমাত্র আরিট রোধটি দেওয়া আছে এবং এই আরিট রোধের মধ্য দিয়েই তড়িৎ প্রবাহটা কত হবে সেটি জানতে চাই। বর্তনীর অঙ্ক শুরু করার আগেই আমাদের উৎসের দিকে তাকাইতে হবে যে সেটা কিভাবে আছে। যেটা বড় দাগ দেওয়া থাকে সেটা কি প্লাস, যেটা ছোট সেটা কি মাইনাস, এবং তড়িৎ প্রবাহ কোন দিক থেকে শুরু হবে, এই প্লাস অংশটা থেকে শুরু হবে এবং সেটা ঘুরবে কোন দিক থেকে, প্লাস থেকে বের হবে, প্লাস থেকে বের হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ শুরু হবে এদিক থেকে এদিকে। দেন আমরা আলোচনা করেছিলাম যে এই যে তড়িৎ প্রবাহর ফ্লোটা কিভাবে হচ্ছে, যে কোন বিন্দুতে ভাগ হচ্ছে, কোন বিন্দুতে মিলিত হচ্ছে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা যাই, আমাদের তড়িৎ প্রবাহ এই দিক দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, এই বিন্দুতে আসলাম। এসে খেয়াল করি যে এখানে তড়িৎ প্রবাহটা কয়টা পথে ভাগ হয়ে যাচ্ছে, একটা এই পথে, একটা এই পথে এবং আরেকটি তড়িৎ প্রবাহ এই পথে। অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহ কয়টা পথে ভাগ হয়ে গেল, এই বিন্দুতে এসে তড়িৎ প্রবাহ 3টা পথে ভাগ হয়ে গেছে। এখন খেয়াল করি যে এই তড়িৎ প্রবাহটা এই রোধের মধ্যে দিয়ে আসলো, এইখানে আসলো, এবং আমরা একটি সূত্র জানি কার্শফের প্রথম সূত্র হচ্ছে একটা রোধে বা একটা পয়েন্টে যে পরিমাণ রোধ প্রবেশ করবে ঠিক সেই পরিমাণ তড়িৎ বের হবে। তাহলে এই রোধের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ আসবে ঠিক সেই পরিমাণ তড়িৎ বের হবে। আমরা আরেকটু কাজ করতে পারি, এখানে তড়িৎ প্রবাহটার নাম দিলাম I1, এই তড়িৎ প্রবাহটার নাম দিলাম I2, এই তড়িৎ প্রবাহটার নাম দিলাম আমরা I3। এখন খেয়াল করি এই রোধে কি পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবেশ করবে, I1 পরিমাণ তড়িৎ প্রবেশ করবে, বের হবে কতটুকু, I1। এবার আসি এই পয়েন্টে এসে তড়িৎ প্রবাহ খেয়াল করি যে একটা তড়িৎ প্রবাহ এই পথে যাবে, আরেকটা তড়িৎ প্রবাহ এই পথে আসবে। তাহলে এই I1টা এখানে আরো কয়টা ভাগে ভাগ হয়ে গেল, 2টা ভাগে ভাগ হয়ে গেল, একটা এই রোধের মধ্যে দিয়ে, একটা এই রোধের মধ্যে দিয়ে। খেয়াল করি যে এই রোধের মধ্য দিয়েও যে তড়িৎ প্রবাহ যাবে, এই রোধের মধ্য দিয়েও ঠিক একই তড়িৎ প্রবাহ যাবে, কারণ এই দুইটা রোধ কিসে আছে, শ্রেণী সমবায়ে আছে। এতটুকু বুঝলাম যে এইখানে তড়িৎ প্রবাহ এসে ভাগ হলো, এই পথে একটা, এই পথে একটা, দেন এই বিন্দুতে আবার মিলিত হলো, এখানে এসে আবার এই দুইটা তড়িৎ প্রবাহ মিলিত হয়ে আবার এই পথে গেল, I2 এই পথে আসবে এবং I3 এই পথে আসবে। তাহলে খেয়াল করি এই যে এইখানে ভাগ হলো এবং কোথায় একেবারে 3টা কারেন্টই I1, I2 এবং I3। খেয়াল করি I1 পুরোটা ঘুরে এখানে আসলো, I2 এদিক দিয়ে আসলো এবং I3 এই দিক দিয়ে আসলো। তাহলে এইখানে আবার 3টা কারেন্ট ও মোট কারেন্টটা কি হয়ে গেল, মিলিত হয়ে গেল। এতটুকু বুঝছি। তড়িৎ প্রবাহের ফ্লোটা আমাদেরকে বুঝতে হবে। তড়িৎ প্রবাহের ফ্লো বোঝার পর আমি আরেকটি বিষয় বলছিলাম যে আমাদেরকে বিন্দুর নামকরণ পারতে হবে। বিন্দুর নামকরণটা কি, খেয়াল করি যে আমি এই দিক থেকে নামকরণ করা শুরু করব, যে এই যে তড়িৎ প্রবাহ এই দিক দিয়ে ঘুরে আসলো, এখানে আসলো, এই পর্যন্ত কোনো রোধ পেয়েছি, কোনো রোধ পাইনি, এই বিন্দুটার নাম দিলাম আমরা এ, এবং যখনই রোধ পাবো তার নাম কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আরেকটু বিষয় খেয়াল করি যে এতটুকুর মধ্যে এই এই এরিয়াটুকুর মধ্যে আর কোনো রোধ নেই, তাহলে এই বিন্দুটার নামও যদি আমাদেরকে বলে তাহলে এই বিন্দুটাও আমাদের এ, এই বিন্দুটাও এ, এই বিন্দুটাও এ। এতটুকু বুঝছি। দেখ এ আমরা এই দিকে খেয়াল করি তড়িৎ প্রবাহটা এইটা একটা পথে ভাগ হয়ে গেল, এই পথে আসলো, এই পথে আসলো। এখন খেয়াল করি যে এই পথে রোধ আমরা তুলনামূলকভাবে বেশি দেখছি, 1টা 2টা 3টা 4টা 5টা এই পথটাতে। তাহলে আমরা এই পথ দিয়ে নামকরণটা শুরু করব। তাহলে এ, এই বিন্দুটার রোধ পার হয়ে গেল, তাহলে এই বিন্দুটার নাম কি হয়ে যাবে, বি। তাহলে এই প্রত্যেকটা বিন্দুর নাম কি, বি। দেন খেয়াল করি এইখানে এসে তড়িৎ প্রবাহটা আবার ভাগ হয়ে গেছে, এই একটা এই পথ আর একটা এই পথ।
খেয়াল করি এই পদ যদি আমরা খেয়াল করি একটা দুইটা রোধ, তাহলে এই পদ দিয়ে নামকরণ করা শুরু করতে হবে। তাহলে এটা বি বি, তাহলে এটার বিন্দুর নাম কি হবে সি সি, তাহলে এই বিন্দুটার নাম কি হবে ডি। এতটুকু বুঝছি। দেন ডি বিন্দু, আবার এখানে রোধ পাইলাম, তাহলে এই বিন্দুটার নাম কি হয়ে যাবে ই। এখন খেয়াল করি এই বিন্দুটার নাম কি আমি ই দিব, এই বিন্দুটার নাম ই দিব কিনা। এই দিক থেকে আসি, যে আমি যদি এটা ই দিই তাহলে এই বিন্দুটার নাম এফ দিলে একটু অন্যরকম দেখাচ্ছে, যে এ থেকে এফ এ গেল, তারপরে এফ থেকে ইতে গেল। তো আমরা চেষ্টা করি এইদিকেই, এত দূর পর্যন্ত নামটা দিলাম, দেন এই দিক থেকে নাম দিই। তাহলে এ, এই বিন্দুটার নাম কি হবে ডি, আমরা নাম দিলাম ই, দেন ই। আচ্ছা, এটা যদি এফ দেই তাহলে এই বিন্দুটার নাম হয়ে যাচ্ছে জি, কিন্তু তড়িৎ প্রবাহ তো এই দিক থেকে আসে, ফলে এটার নাম দিলাম আমরা এফ, এটার নাম দিলাম আমরা কি জি। তাহলে আমাদের বিন্দুর নামকরণটা শেষ। এবার আসি আমরা রোধগুলোর নাম দিই। তাহলে এই রোধটার নাম দিলাম আমরা R1, এটার নাম দিলাম R2, এটা R3, এটার নাম দিলাম R4, R5, দেন এটার নাম দিলাম আমরা R6, এটার নাম দিলাম আমরা R7, এবং এটা হচ্ছে R8, এটা R9। এখন খেয়াল করি আমরা কিভাবে শুরু করব বর্তনীর তুল্য রোধ। খেয়াল করি এখানে যে এইখানে এসে তড়িৎ প্রবাহটা ভাগ হলো কয়টা পথে, এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ। তাহলে আমরা প্রথমে আমাকে এই পথটার তুল্য রোধ নির্ণয় করি, এই পথটার সাথে এই পথটা সমান্তরালে আছে, এই পথটার সাথে এই পথটাও সমান্তরালে আছে। তো আমরা যদি এই কাজটা করি, যে সার্কিটগুলা যখন আমরা তুল্য রোধ নির্ণয় করব, তো একটু পেন্সিল দিয়ে যদি আমরা রাব করি তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। এজন্য আমরা যে কাজটা করব, মোটামুটি একটু সার্কিট আমরা যদি খেয়াল করি যে এভাবে আমরা বলতে পারি, যেহেতু তড়িৎ প্রবাহটা এই দিক থেকে আসতেছে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা কি হবে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, যেহেতু এই দিক থেকে এই দিকে যাচ্ছে এটা মাইনাস, আবার এই দিক থেকে আসতেছে তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এতটুকু বুঝছি। তাহলে খেয়াল করি যে এই দুইটা রোধ কিসে আছে শ্রেণীতে আছে। আমি বলছিলাম যে দুইটা বিন্দুর মধ্যে যদি একাধিক রোধ থাকে তাহলে ওই দুইটা রোধ সমান্তরাল সমবায়ে আছে, কিন্তু খেয়াল করি যে বিসি এর মধ্যে আর কোনো রোধ নাই, তাহলে এর সাথে কোনো রোধ সমান্তরালে নাই, তাহলে আর টু ও R3 শ্রেণী সমবায়ে যুক্ত আছে। অতএব RS1 এটা কি হবে RS1 R1 প্লাস R2 প্লাস R3, তাহলে R2 এর মান আমাদের কত দেওয়া আছে 2 প্লাস 2, তাহলে আমাদের কত আসলো 4 ওহম, RS1 হচ্ছে 4 ওহম। এতটুকু বুঝছি। একটা কাজ করতে পারি যে এই যে R2 এবং R3 মিলে আমরা কয়টা পাইলাম, একটা রোধ হয়ে গেল। এটা এখন এভাবে করে দিই, এর নাম দিলাম আমরা RS1, এটা কি R4। বাকি সার্কিটটা তো আমার এমনই আছে। আমরা একটা সার্কিট ভালো করে বুঝি, দেন আমাদের কাছে সার্কিট এত কঠিন মনে হবে না। তাহলে এখন খেয়াল করি যে এই বিন্দুটার নাম আমাদের বি, এই বিন্দুটার নাম আমাদের হচ্ছে ডি। তাহলে বি ডি এর মধ্যে কয়টা রোধ আছে RS1 এবং R4, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে এখন দুইটা রোধ আছে। তাহলে দুইটা বিন্দুর মধ্যে যদি একাধিক রোধ থাকে তাহলে সেটা কিসে আছে সমান্তরালে আছে, তাহলে আমরা বলতে পারি RS1 এবং R4 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। RS1 ও R4 সমান্তরাল
সমবায়ে যুক্ত আছে। অতএব 1/rp1 সমান কি হবে 1/rs1 প্লাস 1/r4, তাহলে 1/4 প্লাস 1/4, তাহলে 4 লসাগু, উপরে 1 প্লাস 1, তাহলে কি আসলো 1/rp1 rp1 সমান উপরে 2 নিচে 4। তাহলে এটা আমরা ব্যস্তকরণ করতে পারি, উপরে rp1 চলে গেল, উপরে যাবে 4, নিচে আসবে 2, তাহলে 2 2 2 4, তাহলে কত আসবে 2 ওহম। অর্থাৎ এই দুইটা রোধের পরিবর্তে আমরা এখন কয়টা রোধ পাইলাম? একটা রোধ পাইলাম। কয়টা রোধ? একটা রোধ। তাহলে এই দুইটি রোধের পরিবর্তে আমরা একটা রোধ পাইলাম, এই জন্য এটাকে আমরা কি দিলাম? মিশাই দিই। এবং এটার নাম আমরা কি দিয়েছি? নাম দিছি rp1। এখন খেয়াল করি যে এই রোধটা এবং এই রোধটা, এই তিনটা কিভাবে আছে খেয়াল করি, যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে যুক্ত আছে না? তাহলে বলতে পারি এই রোধটা এবং এই রোধটা শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে আমরা বলতে পারি r1 rp1 এবং r5 শ্রেণী সমবায়ে যুক্ত আছে। অতএব r1 rp1 ও r5 শ্রেণী সমবায়ে যুক্ত আছে। অতএব তুল্যরোধ, এদের তুল্যরোধ rs2 সমান কি লিখতে পারি? r1 প্লাস rp1 প্লাস r5। তাহলে r1 এর মান আমরা কত জানি? 4 দেওয়া আছে, 4 প্লাস rp1 এর মান আমরা কত পেয়েছি? 2 প্লাস r5 এর মান কত দেওয়া আছে? 2। তাহলে 4 6 8 ওহম, এতটুকু বুঝছি। অর্থাৎ এই তিনটা রোধের পরিবর্তে এখন আমরা কয়টা রোধ পাইলাম? একটা রোধ পাইলাম। তাহলে এই তিনটা রোধের পরিবর্তে একটি রোধ পাইলাম। এই তিনটা রোধের পরিবর্তে আমরা এখন কয়টি রোধ পাইলাম? একটা রোধ। তাহলে আমরা বলতে পারি এখন কেবলমাত্র একটা রোধ। খেয়াল করি যে এই পুরোটার পরিবর্তে আমরা এখন একটা রোধ পাইলাম, সেটার নাম আমরা বলতে পারি rs2। আশা করি এতটুকু বুঝছি। এবার খেয়াল করি যে হ্যাঁ, এই পথের তুল্যরোধটা তো আমরা একটা পাইলাম, এটা আমাদের আরেকটা পথ ছিল, তাহলে এই পথটার তুল্যরোধ নির্ণয় করি। তাহলে এই পথটার রোধ কি কি? একটা r6, একটা হচ্ছে r9। খেয়াল করি যে r6 ও r9 শ্রেণী সমবায়ে যুক্ত আছে, অতএব আর এটার আমরা নাম দেব rs2, যেহেতু আমরা অলরেডি ব্যবহার করেছি, তাহলে rs3 এবং rs3 সমান কি লিখবো? r6 প্লাস r9। এতটুকু বুঝছি। তাহলে r6 এর মান আমাদের কত দেওয়া আছে? 4, এবং r9 এর মানও 4, তাহলে 4 প্লাস 4 কত আসলো আমাদের? 8 ওহম। এতটুকু বুঝছি। তাহলে এই দুইটা রোধের পরিবর্তেও আমরা কয়টা রোধ পাইলাম? একটা রোধ পাইলাম, সেটার নাম আমরা কি দিলাম? rs3। এবার খেয়াল করি আরেকটা পথ ছিল, কারেন্টটা এখানে আসে, এইটা একটা পথ, এই পথ, এবং আরেকটা পথ ছিল এই পথের রোধ কত হবে? r7 এবং r8, r7 এবং r8 মিলে কয়টা রোধ পাবো? একটা রোধ পাবো। ধরলাম সেটার নাম দিলাম আমরা rs4। তাহলে rs4 আমাদের কত আসতেছে? আমরা এই জায়গাটার মধ্যে করি। তাহলে rs4 সমান আমরা লিখতে পারবো r7 এবং r8।
R7 প্লাস R8। তাহলে R7 এর মান কত 6 প্লাস R8 এর মান কত 2, তাহলে 8 ওহম। আশা করি বুঝছি। এখন খেয়াল করি যে এই বিন্দুটার নাম হচ্ছে আমাদের এ এবং এই বিন্দুটার নাম আমাদের ফাইনালি এই বিন্দুটার নাম কি জি। এখন খেয়াল করি RS2 RS3 এবং RS4 এই এ এবং ডি বিন্দুর মধ্যে আছে কিনা। তাহলে এ এবং ডি বিন্দুর মধ্যে এখন কয়টা রোধ আছে 1 2 3 তিনটা, যেটা একের বেশি। তাহলে দুইটা বিন্দুর মধ্যে একের বেশি রোধ থাকলে ওই রোধগুলো কিসে আছে সমান্তরালে আছে। তাহলে আমরা বলতে পারি RS2 RS3 এবং RS4 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে RS2 RS3 এবং RS4 কি সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে আমরা এটা এখানে লিখি যে RS2 RS3 এবং RS4 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। অতএব 1/RP সমান আমরা কি লিখতে পারি 1/RS2 প্লাস 1/RS3 প্লাস 1/RS4 1/8 প্লাস প্রত্যেকটারই মান RS4 এর মান 8, RS3 এর মান কত আসছে 8 এবং RS2 এটারও মান কত 8। তাহলে 1/8 প্লাস 1/8, তাহলে আমরা ক্যালকুলেশন করে কত পাবো। অতএব RP আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো 8/3, তাহলে 2.666 পাবো। তো এটাকে আমরা 2.67 ওহম বলতে পারি। আশা করি বুঝছি। এবার আসি ঘয়ে, যে R8 রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। আমাদের R8টা কিন্তু দেওয়া ছিল, এইটা হচ্ছে আমাদের R8, এই রোধটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। খেয়াল করি যে আমরা বর্তনীর তুল্যরোধ মোট তুল্যরোধ পাইছি কত গ থেকে, সেটা হচ্ছে 2.67 ওহম। এখান থেকে আমাদের R8 রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে সেটা জানবো। এট ফার্স্ট আমরা খেয়াল করি যে এই যে এখানে তড়িৎ প্রবাহটা শুরু হলো, এটা হলো আমাদের মোট তড়িৎ প্রবাহ। মোট তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করলাম। এই আইটা এ বিন্দুতে আসে, এই পথে একটা ভাগ হয়ে গেল, দেন এই পথে ভাগ হলো, দেন এই পথে ভাগ হলো। তাহলে আইটা আমরা কি বলতে পারি তিনটা পথে ভাগ হলো এবং ফাইনালি কোথায় মিলিত হয়েছে জি বিন্দুতে মিলিত হয়েছে। এতটুকু বুঝছি। এবং আমরা খেয়াল করলাম যে এই পুরো বর্তনীটাকে ফাইনালি শেষে আমরা কি এই ফর্মে নিয়ে আসতে পারছি। এবং এইটাতে খেয়াল করি যে তড়িৎ প্রবাহ তিনটা, এটা হচ্ছে I1টা, এটা I2, এটা আমাদের I3। প্রথমে আমরা যেই চিত্র রাখছি যে I2 I3, তাহলে এটা হলো I3। তিনটা পথে ভাগ হয়েছে, এ বিন্দুতে ভাগ হয়েছে এবং ফাইনালি কোন বিন্দুতে মিলিত হয়েছে জি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এ বিন্দুতে ভাগ হয়েছে, জি বিন্দুতে মিলিত হয়েছে। এই জন্য আমাকে এ এবং জি বিন্দুর কি নির্ণয় করতে হবে বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। খেয়াল করি যে আসলে এই বিন্দুটার নামও কি এ বিন্দু, এই যে এটা জি বিন্দু, তাহলে এই বিন্দুটার নামও কি, এটা যদি জি বিন্দু হয় তাহলে ফাইনালি এটাও জি বিন্দু। তাহলে এ জি এর বিভব পার্থক্য কত 40 ভোল্ট। এ জি এর বিভব পার্থক্য কত 40 ভোল্ট পেয়ে গেলাম। দেন আমরা জানি যখন শ্রেণী বর্তনীতে থাকবে তড়িৎ প্রবাহ একই হবে, শ্রেণী বর্তনীতে থাকলে তড়িৎ প্রবাহ একই হবে। তাহলে খেয়াল করি যে এই রোধটা তো শ্রেণী বর্তনীতে যুক্ত আছে, তাহলে এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ হবে এর মধ্য দিয়েও একই পরিমাণ তড়িৎ প্রবাহ হবে, এতটুকু শিওর। এবার আসি, তাহলে আমাকে এ এবং জি এর বিভব পার্থক্য 24 ভোল্ট দেওয়াই আছে। এই 24 ভোল্টকে যদি এই পথের রোধ দিয়ে ভাগ দেই, যেহেতু আমাদের R8 এর তড়িৎ প্রবাহ জানতে চেয়েছে, এই জন্য আমরা কি করব এই বিভব এ এবং জি বিন্দুর বিভব পার্থক্যকে এই পথের রোধ দিয়ে ভাগ দিব,
তাহলেই আমরা R8 এর তড়িৎ প্রবাহ পেয়ে যাব। তাহলে ঘ নাম্বার। পরিশেষে আমরা লিখতে পারি এ ও জি এর বিভব পার্থক্য, এ ও জি এর বিভব পার্থক্য। আমি গত ক্লাসেও আলোচনা করেছি বিভব পার্থক্য কনসেপ্টটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, এবং কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ ভাগ হচ্ছে, কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ মিলিত হচ্ছে, এটি খুব ভালো করে বুঝতে হবে। তাহলে এ বিন্দুতে ভাগ হয়েছে, জি বিন্দুতে ভাগ হয়েছে, এবং আমরা কি করলাম, এ জি এর বিভব পার্থক্য নির্ণয় করব। তাহলে ভি এ জি। এখন আরেকটা কথা বললাম কি, এই যে আমাদের এটা এ বিন্দু হলে এই বিন্দুটার নামও কি হবে এ, এটা জি হলে এই বিন্দুটার নামও কি হবে জি। তাহলে এ জি এর বিভব পার্থক্য কত? 24 ভোল্ট। এতটুকু বুঝছি। R8 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, R8 এর মধ্য দিয়ে তড়িৎ কি আসবে? আচ্ছা, এটা আমরা একটা নাম দিলাম I8 সমান কি লিখবো, ভি এ জি ভাগ। এখন R8 বলতে শুধুমাত্র আমরা এই রোধটা দিয়ে ভাগ দিতে পারবো না। কেন? তড়িৎ প্রবাহটা এই যে I3, এর মধ্য দিয়েও I3 গেছে, এর মধ্য দিয়েও I3 গেছে। আমাদের পথ কনসেপ্টটা বুঝতে হবে। এই পথে রোধ দিয়ে ভাগ দিতে হবে। এই রোধটা যেই পথে আছে, এই পথে আছে, তাহলে এই পথে রোধ কত? এটা এবং এটা, তাহলে কত দিব? 6 দিয়ে 8। আশা করি বুঝছি। তাহলে 24 ভাগ 8, তাহলে কত এম্পিয়ার আসবে? 3। তাহলে আমরা পেয়ে গেলাম যে R8 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ 3 এম্পিয়ার। এখন যদি প্রশ্ন করে R9 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত, তাহলে কি করব, ওই বিভব পার্থক্যটাকেই শুধুমাত্র এই পথের রোধ দিয়ে ভাগ দিব। তাহলে 4 4 8, এটারও আমরা কত পাবো? 3 এম্পিয়ার। যদি বলে যে এই R1 এর তড়িৎ প্রবাহ কত, তবু কি করব, এই পুরো পথটা রোধ দিয়ে ভাগ দেব। এটাও আমরা কত পেয়েছি? RS2 এরও মান আমরা R8 পেয়েছি। তাহলে এই R1 এর তড়িৎ প্রবাহটাও কত আসবে? 3 এম্পিয়ার। আশা করি বুঝছি। এখন আমরা আসি যে আমরা গ ঘ সলভ করলাম। এখন যদি আমাদের প্রশ্নটা এমন থাকতো যে এই যে R3 রোধটা আছে, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত? প্রশ্নটা হলো কি, R3, বাকি সব কিছু একই আছে, আমাদের নতুন একটা প্রশ্ন, যে এই প্রশ্নে শুধু জানতে চেয়েছে R3 রোধের তড়িৎ প্রবাহ কত। তড়িৎ প্রবাহ। এবার আমরা কি করব? খেয়াল করি, খুব সহজ। খেয়াল করি যে আমরা ফাইনালি পাইলাম যে এই পথে তড়িৎ প্রবাহ পাইলাম, এই পথে কত এম্পিয়ার যাবে? 3 এম্পিয়ার। এবং মোট তড়িৎ প্রবাহ কিন্তু আমাদের কত আসছে? খেয়াল করি, মোট তড়িৎ প্রবাহ কিন্তু আসছে আমাদের 24 ভাগ 2.67। তো এটা আমরা 8.99 এম্পিয়ার, নিয়ার বাই 9 এম্পিয়ার লিখতে পারি। এতটুকু বুঝছি। তাহলে খেয়াল করি, এই পথে যাবে 3 এম্পিয়ার, অর্থাৎ I3 হচ্ছে 3 এম্পিয়ার, এবং এটারও মান কত? 8 ওহম। এদিক দিয়েও যাবে কত? 3 এম্পিয়ার। তাহলে বাকি কয় এম্পিয়ার আসলো? 3 এম্পিয়ার থাকলো। তাহলে এই 3 এম্পিয়ার কোন পথে যাবে? এই পথে যাবে। এতটুকু আমরা বুঝছি যে এটাও 3 এম্পিয়ার, বা আমরা I1টা বের করতে পারি। তাহলে I1 সমান সমান আমরা কি বলবো? I1 সমান VAG ভাগ, এই যে এটা তো আমাদের I1, তাহলে এই পথের রোধ কত? RS2। তাহলে এটা কত ছিল আমাদের? 24, এটা হচ্ছে 8। RS2 এর মান 8, এর আগের প্রশ্নে আমরা দেখছি। তাহলে কত আসবে? 3 এম্পিয়ার। এতটুকু বুঝছি। তাহলে এখানে এই রোধের মধ্য দিয়ে 3 এম্পিয়ার কারেন্ট প্রবেশ করবে এবং 3 এম্পিয়ার কারেন্ট বের হবে, বা তড়িৎ প্রবাহ বের হবে। এইখানে এই 3 এম্পিয়ারটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, এইখানে ভাগ হবে এবং ফাইনালি কোথায় মিলিত হবে? ডি বিন্দুতে মিলিত হবে। তাহলে এইখানে ভাগ হইলো, এখানে মিলিত হলো। তাহলে বি ও ডি এর আমাকে এট ফার্স্ট কি নির্ণয় করতে হবে? বিভব পার্থক্য
যেহেতু এই এই রোধটার তড়িৎ প্রবাহ জানতে চেয়েছে, তাহলে আমরা কি করব, বি ও ডি এর বিভব পার্থক্য। তাহলে আমাদের প্রথমে কি নির্ণয় করতে হবে, বি ও ডি এর বিভব পার্থক্য। বি ও ডি এর বিভব পার্থক্য ভি বি ডি সমান কি লিখবো, খেয়াল করি এই এতটুকুর মধ্য দিয়ে মোট কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, I1 এম্পিয়ার। কত এম্পিয়ার, I1 এম্পিয়ার। তাহলে আমরা জানি ভি এর ইকুয়েশন কি, ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে কতটুকু রোধ গেছে, তড়িৎ প্রবাহ গেছে I1। তাহলে I1 ইনটু এতটুকুর তুল্য রোধ কত ছিল, খেয়াল করি আমরা যদি আগের প্রশ্নে দেখি, তাহলে এটা শ্রেণীতে ছিল, এটার সাথে এটা কি ছিল, সমান্তরালে ছিল। তাহলে 2 2 4 4 আর এই 4, তাহলে আমরা কত পেয়েছি, 2 এম্পিয়ার। এতটুকু বুঝছি। এবং এটার নাম কি ছিল, RP1। RP1 তাহলে I1 হচ্ছে কত, 3 এম্পিয়ার ইনটু RP1 এর মান কত, 2 এম্পিয়ার, 2 ওহম, সরি RP1 এর মান 2 ওহম। তাহলে 3 দুগুণা 6 ভোল্ট। এতটুকু বুঝছি। এই বিভব পার্থক্যটাকে এখন আমরা কি করব, এই পথের রোধ দিয়ে ভাগ দেব। তাহলে R3 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, এটা একটা নাম দিই, I4 নাম দিলাম, যেহেতু আমরা I3 অলরেডি ব্যবহার করছি। তাহলে VBD ভাগ কি হবে, এই রোধটা এবং এই রোধটার তুল্য রোধ কি ছিল, RS1, বা আমরা সরাসরি ক্যালকুলেশন করেও বসাই দিতে পারি। তাহলে 6 ভাগ কত আসবে, 4। তাহলে আমাদের মান কত আসে, 1.50 এম্পিয়ার। আশা করি বুঝছি। অর্থাৎ এখন যদি বলে যে এই রোধটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত, এটা 1.5 এম্পিয়ার, এটা 1.5 এম্পিয়ার, তাহলে এই রোধটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত, মোট কত ছিল, 3 এম্পিয়ার। 3 এম্পিয়ার এসে এখানে ভাগ হইলো, 1.5 এই দিক দিয়ে গেল, তাহলে আর 1.5 থাকলো। তাহলে এই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ 1.5 এম্পিয়ার। এখন যদি বলে এই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত, খেয়াল করি 1.5 এই দিক দিয়ে আসলো, 1.5 এই দিক দিয়ে আসলো, এখানে মিলিত হলো, আবার কত হয়ে গেল, 3 এম্পিয়ার। 3 এম্পিয়ার এর মধ্য দিয়েই যাবে। তাহলে এই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ 3 এম্পিয়ার। তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সহজে কিভাবে নির্ণয় করা যায়। আশা করি বুঝছি। এখন আমরা 2 নম্বর প্রশ্ন দেখি। আমাদের জানতে চেয়েছে বর্তনীর মোট তুল্য রোধ নির্ণয় করো। এবং ঘ নম্বর প্রশ্নে বর্তনীর রোধগুলোকে কিভাবে সাজালে বর্তনীর তড়িৎ প্রবাহ 1.54 এম্পিয়ার হবে। তাহলে আমরা প্রথমে গ দেখি। খেয়াল করি এখানে এটা হলো আমাদের প্লাস, এটা মাইনাস, অর্থাৎ তড়িৎ প্রবাহ কোন দিক থেকে শুরু হবে, তড়িৎ প্রবাহ শুরু হবে এই দিক থেকে, যাবে কোন দিক দিয়ে, এই পথে ঘুরে। তাহলে প্রথমে এই রোধের মধ্যে দিয়ে গেল, তাহলে মোট তড়িৎ প্রবাহ আমরা ধরলাম I এম্পিয়ার। কত এম্পিয়ার, আইটা এর মধ্য দিয়ে গেল, যে পরিমাণ তড়িৎ প্রবাহ প্রবেশ করবে সে পরিমাণ তড়িৎ প্রবাহ বের হবে, অর্থাৎ এখানে I বের হবে। এই বিন্দুতে এসে আইটা কয়টা পথে ভাগ হবে, এখানে আমরা একটু নতুন একটা বিষয় দেখছি যে এখানে সোজাসুজি যুক্ত নাই, এখানে বাঁকা এভাবে দেওয়া আছে। এটার অর্থ কি, এটা আমাদেরকে বুঝতে হবে। এটার অর্থ হচ্ছে যে এই যে রোধটা বা এই তারটা এটার সাথে যুক্ত নয়, এই তারটা এটার সাথে যুক্ত নয়। তাহলে এটা কিভাবে আছে, এই তারটার একটা প্রান্ত আছে এই বিন্দুতে, আরেকটা প্রান্ত আছে এই বিন্দুতে। তাহলে আমরা এই রোধটাকে এখানে না রেখে আমরা যদি করি যে এখানে একটু বাড়ায় এইখানে যুক্ত করে দিতে পারি। তাহলে একটু সার্কিটটা আমরা নতুন করে আঁকি। তাহলে আমরা কি করতে পারি, এই তারটা এটার সাথে যুক্ত না, এটার একটা প্রান্ত এই বিন্দুতে আর একটা প্রান্ত এই বিন্দুতে বলতে পারি। তাহলে এই রোধটাকে আমরা এখানে না রেখে একটু নিচে লিখি, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে।
তাহলে আমরা কি করব, এই রোধটাকে এখানে না লিখে নিচে লিখি, এইভাবে যুক্ত। তাহলে এবার আমরা খেয়াল করি যে আমাদের এই যে তড়িৎ প্রবাহটা এই পথে আসলো, মোট তড়িৎ প্রবাহটা এই পথে গেল, আই যে পরিমাণ প্রবেশ করবে সে পরিমাণ বের হবে, এই বিন্দুতে আসে। তাহলে তড়িৎ প্রবাহটা কয়টা পথে ভাগ হচ্ছে খেয়াল করি, একটা তড়িৎ প্রবাহ এই পথে যাবে, একটা তড়িৎ প্রবাহ এই পথে যাবে। তাহলে ধরলাম এটা আমরা I1, এটা I2, এটা কি I3। তাহলে এইখানে আসে তড়িৎ প্রবাহটা কয়টা পথে ভাগ হবে, তিনটা পথে ভাগ হবে। খেয়াল করি এই I1 এবং I2 এই বিন্দুতে আসে আবার মিলিত হবে, এবং এইখানে I1 এবং I2 মিলিত হয় আবার ভাগ হয়ে যাবে। এখানে I1 এবং I2 মিলে একটা কারেন্ট হলো, আবার দুইটা ভাগে ভাগ হবে। ধরলাম এটা I3, এটা I4। আশা করি এতটুকু বুঝছি। এবার আমরা বিন্দুর নামকরণ করি। যে এত দূর পর্যন্ত কোনো রোধ নাই, তাহলে এই বিন্দুটার নাম কি, এই বিন্দুটার নাম দিলাম আমরা A। যখনই রোধ পাবো নাম চেঞ্জ হয়ে যাবে, এই বিন্দুটার নাম হবে কি B। খেয়াল করি যে এইখানে এসে তড়িৎ প্রবাহ ভাগ হয়ে গেছে, একটা এই পথে, একটা এই পথে, একটা কি এই পথে। তো B, দেন আমরা এই পথ দিয়ে নাম দিই। তাহলে B রোধ পাইলাম, তাহলে এই বিন্দুটার নাম কি হবে C। এখন খেয়াল করি যে এই বিন্দুটা যদি C হয়, তাহলে খেয়াল করি এই প্রত্যেকটা বিন্দু C হবে কিনা, এখানকার প্রত্যেকটা বিন্দু হচ্ছে C। সি আবার রোধ পাইলাম, তাহলে এই বিন্দুটার নাম দিলাম কি ডি। এখন খেয়াল করি এই বিন্দুটা যদি ডি হয়, তাহলে এখানকার প্রত্যেকটা পয়েন্টের নাম হচ্ছে ডি। তাহলে এখন যদি আমাদের গয়ে জানতে চাইছে যে বর্তনীর তুল্য রোধ কত, খেয়াল করি যে বি আর সি এর মধ্যে কয়টা রোধ আছে, এই একটা রোধ, এই একটা রোধ, দুইটা রোধ। সি এবং ডি এর মধ্যে কয়টা রোধ আছে, দুইটা রোধ, এই রোধ, এই রোধ। তাহলে দুইটা বিন্দুর মধ্যে যদি একের অধিক রোধ থাকে, তাহলে ওই দুইটা রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। সি এবং ডি এর মধ্যে কয়টা রোধ আছে, দুইটা রোধ আছে, তাহলে এই দুইটা রোধও সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। আরেকটা কাজ করি, আমরা রোধগুলোর নাম দেই। ধরলাম এই রোধটা R1, এটা R2, এটা R3, R4, R5 এবং এই রোধটার নাম দিলাম R6। তাহলে এটা হলো আমাদের R6, এটা কি R2, এটা R3, R4। আমরা এখান থেকে শুরু করি যে এই রোধটা এবং এই রোধটা কিসে আছে, সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। R4 এবং R5, R4, এই R4 এবং R5 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। R4 ও R5 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। অতএব 1/RP1 সমান কি লিখবো, 1/R4 প্লাস 1/R5। তাহলে 1/R4 এর মান কত, R4 এর মান হচ্ছে 2 এবং R5 এর মান হচ্ছে এটাও 2। তাহলে 1/2 প্লাস 1/2, রসগো আমাদের 2, তাহলে 1 প্লাস 1। তাহলে বা আমরা ব্যস্তকরণ করতে পারি, অর্থাৎ এটা উল্টাই দিব, তাহলে এটা যাবে উপরে। RP1 সমান কি হবে, 2/2। কাটাকাটি করে কত আসবে, 1। অতএব RP1 এর মান হচ্ছে 1 ওহম। এতটুকু বুঝছি। অর্থাৎ এই দুইটা রোধের পরিবর্তে আমরা কয়টা রোধ পাইলাম, এই দুইটা রোধের পরিবর্তে আমরা একটা রোধ পাইলাম। আমি একটা কথা বলছি যে সার্কিটের ম্যাথে একটু রাফ করতে হবে। তাহলে এই দুইটার পরিবর্তে কয়টা পাইলাম, একটা পাইলাম, সেটার নাম কি RP1। এখন খেয়াল করি এখানে আমাদের কি আছে, এই দুইটা রোধ আঁকলাম, দেন এখানে আমাদের আরেকটা রোধ আছে, আর এই দিক দিয়ে এটা হলো R6, R2, R3। এখন খেয়াল করি যে এই R2 এবং R3
কিসে আছে? বি এবং কি বিন্দুর মধ্যে আছে? সি বিন্দুর মধ্যে। বি সি। তাহলে দুইটা বিন্দুর মধ্যে যদি একের অধিক রোধ থাকে তাহলে ওই দুইটা রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে R2 ও R3 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। অতএব 1/RP2 সমান 1/R2 প্লাস 1/R3। তাহলে 1/R2 এর মান আমাদের কত? 4 প্লাস 1/4। 4 লসাগু কি আসবে? 4। তাহলে এখানে 1 প্লাস 1 বা RP2 সমান আমি কি লিখতে পারবো? 4/2 112। তাহলে কাটাকাটি করে আমরা কি পাবো? 2 ওহম। তাহলে RP2 এর মান আমরা কত পাইলাম? 2 ওহম। এতটুকু বুঝছি যে এই দুইটা রোধের পরিবর্তে এখন আমরা কয়টা রোধ পাইলাম? একটা। তাহলে এই দুইটা রোধের পরিবর্তে এখন আমরা একটা রোধ পাইলাম, সেটা কি? RP2। আশা করি বুঝছি। এখন খেয়াল করি যে এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। তাহলে খেয়াল করি যে এই রোধটা এবং এই রোধটা কিভাবে আছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে যুক্ত আছে। প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে এই দুইটা রোধ কিসে যুক্ত আছে? শ্রেণীতে যুক্ত আছে। এখন দেখি যে এই যে RP1 এবং RP2 শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে RP1 ও RP2 শ্রেণী সমবায়ে যুক্ত আছে। অতএব RS1 সমান আমি কি লিখতে পারবো? RP1 প্লাস RP2। RP1 এর মান আমরা কত পাইছি? 1 এবং RP2 এর মান আমরা কত পাইছি? 2। 1 প্লাস 2 তাহলে কত ওহম? 3। এতটুকু বুঝলাম। অর্থাৎ এই দুইটা রোধের পরিবর্তে আমরা এখন কয়টা রোধ পাইলাম? একটা রোধ। সেটার নাম কি? RS1। এখন খেয়াল করি এই RS1 এবং R6 বি এবং ডি এর মধ্যে আছে কিনা? বি এবং ডি এর মধ্যে আছে। তাহলে দুইটা বিন্দুর মধ্যে একের অধিক রোধ থাকলে ওই দুইটা রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে আমরা বলতে পারি RS1 এবং R6 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। RS1 ও R6 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। অতএব 1/RP3। যেহেতু RP1 RP2 আমরা অলরেডি ব্যবহার করেছি, এই জন্য কি নিলাম? RP3। তাহলে 1/RS1 প্লাস 1/R6। RS1 এর মান আমরা কত পেয়েছি? 3। তাহলে 1/3 প্লাস 1 বাই কত? R6 এর মান হচ্ছে 3। তাহলে লসাগু আসবে 3, 1 প্লাস 1। অতএব RP3 কত আসবে? 3/2 অর্থাৎ 1.5। এই RS1 এবং R6 এই দুইটার পরিবর্তে আমরা এখন একটাই রোধ পাইলাম, সেটা আমাদের কি? RP3। খেয়াল করি কি রোধ পাইলাম? RP3। তাহলে এই RP3 এবং এই যে R1, এই রোধটা কি আমাদের? R1। এটা আমাদের R1 এবং RP3 সোজাসুজি বুঝাই যাচ্ছে। প্লাস মাইনাস এভাবে যুক্ত আছে। তাহলে এই দুইটা রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে আমরা এখানে লিখি যে R1 ও RP3 শ্রেণী সমবায়ে যুক্ত আছে। আর এর সমান কি লিখবো? R1 প্লাস RP3। তাহলে কি আসলো? R1 এর মান আমাদের কত দেওয়া আছে? 7।
7 প্লাস RP1 এর মান কত দেওয়া আছে বা কত আমরা পেয়েছি, RP1 সরি RP3 1.5 প্লাস 1.5, তাহলে আমাদের মোট মান কত আসলো 8.5 ওহম। তাহলে এই হলো আমাদের বর্তনীর তুল্যরোধ। এখন আমাদের ঘয়ে জানতে চেয়েছে বর্তনীর রোধগুলোকে কিভাবে সাজালে বর্তনীর তড়িৎ প্রবাহ 1.54 এম্পিয়ার হবে। তাহলে আমাদের এটাও ঠিক থাকবে। আমাদের কি বলছে, বিভব চেঞ্জ করতে, মানে বিভব আমাদের পরিবর্তন হবে না। তাহলে আমরা জানি ভি সমান সমান IR, বিভব চেঞ্জ হবে না, কিন্তু আই চেঞ্জ হয়ে গেছে। এখন আই আগে আমরা বের করে নিই কারণ আমাদের দরকার হয়নি। এখন আই সমান সমান আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু ভি ভাগ আর। তাহলে খেয়াল করি আগে আমাদের ভি কত, ভি হচ্ছে 20 এবং আর এর মান আমরা কত পাইলাম, এখানে 7 প্লাস 1.5, তাহলে 8.5। বর্তনীর মোট তুল্যরোধ আমরা গ থেকে কত পাইছি 8.5। তাহলে 20 ভাগ 8.5 কত আসে, তাহলে 2.35 এম্পিয়ার। এটা আগে তড়িৎ প্রবাহ ছিল এটা, এখন আমাদের তড়িৎ প্রবাহ কত 1.54 এম্পিয়ার করতে হবে। তাহলে আই আমাদের বলেই দিছে, তাহলে এখান থেকে বের করা যাবে আরটা আমার কত হইতে হবে। তাহলে আর সমান সমান কি লিখতে পারবো, ভি ভাগ আই। এখন খেয়াল করি ভি আমাদের 20, আই আমাদের 1.54, তাহলে কত আসতেছে 20 ভাগ 1.54, তাহলে 12.99। এটাকে আমরা 13 ধরতে পারি, 12.99 এরকম মান যখন আমরা পাবো সেটাকে একটা পূর্ণ মান আমরা ধরে নিতে পারি, তাহলে 13 ওহম। এখন একটু খেয়াল করি এর আগে আমাদের তুল্যরোধ কত ছিল 8.5 ওহম, কত, এই যে 8.5 ওহম। এখন আমাদের তুল্যরোধ কত আসলো বা বর্তনীর মোট রোধ কত হতে হবে 13 ওহম। এর জন্য আমরা যেটা করব, এখন একটু কম্পেয়ার করি যে 8.5 এর থেকে এই যে 13 এটা তো অবশ্যই বড়, তো যখন আমি রোধ বেশি পাবো আমাদের রোধের মানটা বেড়ে যাবে, এতটুকু আমাদেরকে মাথায়, এতটুকু আমরা শিওর হতে পারি যে ম্যাক্সিমাম রোধকে এবার শ্রেণীতে যুক্ত করতে হবে, ম্যাক্সিমাম রোধকে শ্রেণীতে যুক্ত করতে হবে, এতটুকু ডিসিশন শুধু আমরা নিতে পারি। এরপরে আর কোনো শর্টকাট ওয়ে নাই যে আমি ডিরেক্ট বলতে পারবো, এবার আমাদেরকে এই সাজাইতেই হবে, এটার সাথে এটা সাজাবো, এটার সাথে আমাদেরকে সাজিয়েই করতে হবে। আমাদের ম্যাক্সিমাম কিভাবে সাজাইতে হবে, শ্রেণীতে সাজাইতে হবে। তো আমরা একটা কাজ করি, R2 এই R4, তাহলে এটা 4 এটা 2, তাহলে কত আসলো 6, এটা এবং এটা শ্রেণীতে সাজাই, তাহলে এটা 4 এটা 2, তাহলে এটাও কত 6। একটা কাজ করি 6 6 মিলে কত হয়ে যায় 12, 12 আর 7, তাহলে অনেক বেশি। যেটা আমি যদি এই দুইটাকে এখন শ্রেণীতে সাজাই 6 6 কত 12, আর এখানে তো আমাদের 7 আছেই, তাহলে 12 আর মানে 12 আর সাথে 19 19 হয়ে যাচ্ছে, তাহলে এটা করা যাবে না। এখন আমাদের কি করতে হবে, যে এই মানটাকে একটু কমাইতে হবে, এজন্য সমান্তরাল সমবায়ে সাজাতে হবে। এখন আমাদের কি করতে হবে, এই মানটাকে একটু কমাইতে হবে, এজন্য আমাদের টার্গেট থাকবে যে এখন সমান্তরালে সাজাই। তাহলে এই যে 6, তাহলে 1/6 প্লাস 1/6, এটাকে যদি আমরা সমান্তরাল করি, যে 6 ওহম এবং এই 6 ওহমকে আমরা সমান্তরাল করি, তাহলে 6 লসাগু 6, তাহলে 1 প্লাস 1, তাহলে এখান থেকে আমরা পাবো 6 ভাগ 2, তাহলে কত পাবো 3 ওহম। এই 3 ওহম খেয়াল করি আমাদের আরেকটা 3 ওহম আছে, এই 3 এবং এই 3 যদি আমরা এখন শ্রেণীতে যুক্ত করি, তাহলে 3 প্লাস 3 কত আসবে 6 ওহম। তাহলে এখানে পাইলাম আমরা 6 ওহম 6 ওহম, এবং আমাদের এইখানে দেওয়া আছে কত 7 ওহম, তাহলে 7 প্লাস 6 13 আমাদের মিলে গেছে। তো আমরা যতটুকু রাফ করলাম তাতে আমরা এই রোধটাকে এখানেই রাখছি, আমরা এটা এবং এটাকে শ্রেণীতে যুক্ত করলাম, এটা এটাকে শ্রেণীতে যুক্ত করার পরে দেন এটার সাথে এই দুইটা যেটা পাবো ওটা সমান্তরাল করলাম, আবার এটা কি শ্রেণীতে যুক্ত করলাম। আচ্ছা একটু দেখি, তাহলে R1 আমাদের অপরিবর্তনীয়, দেন আমরা R2 এবং R4, R3 এবং R5,
এই দুইটাকে শ্রেণী করার পর আমরা কি করব, সমান্তরাল করব। দেন এখানে আমরা কি যুক্ত করে দিলাম, তাহলেই আমরা 13 ওহম পেয়ে যাব। এখন খেয়াল করি আমাদের R1 এর মান কত, 7 ওহম। R2 এর মান হচ্ছে আমাদের 4 ওহম। R4 এর মান 2 ওহম, 4 ওহম, 2 ওহম, এবং এটা হচ্ছে আমাদের 3 ওহম। এখন আমরা ক্যালকুলেশন করি যে R2 R4 শ্রেণী সমবায়ে যুক্ত আছে। অতএব RS1 সমান কি লিখবো, R2 প্লাস R4। তাহলে আমরা কত পাচ্ছি, 4 প্লাস 2, 6 ওহম। আর খেয়াল করি R3 এবং R3 ও R5 শ্রেণী সমবায়ে যুক্ত আছে। শ্রেণী সমবায়ে যুক্ত আছে। অতএব RS2 সমান R3 প্লাস R5, তাহলে 4 প্লাস 2, 6। এখন খেয়াল করি যে এই যে RS1 এবং RS2 এই দুইটা কিসে আছে, এই দুইটা মিলে আমরা কয়টা পাবো, একটা পাবো। এই দুইটা মিলে একটা পাবো। এখানে যেটা পাইলাম সেটা হলো আমাদের RS1, আর এইখানে যেটা পাবো সেটা হলো RS2। তাহলে এই দুইটা কিসে আছে, সমান্তরালে যুক্ত আছে। তাহলে RS1 ও RS2 সমান্তরাল সমবায়ে যুক্ত। অতএব 1/RP1, তাহলে 1/RP1 সমান আমরা কি লিখতে পারি, 1/RS1 প্লাস 1/RS2, তাহলে 1/6 প্লাস 1/6 বা 1/RP1 সমান লসাগু আমাদের কত আসবে, 6। তাহলে 1 প্লাস 1 বা RP1 সমান 6/2 সমান কত, 3 ওহম। এবার আমরা কি করব, এই যে RP1 এই পুরোটার পরিবর্তে এখন আমরা কি পেলাম, RP1। তাহলে RP1, R1 এবং R6 তিনটাই কিসে আছে, শ্রেণী সমবায়ে যুক্ত আছে। R1 RP1 ও R6 শ্রেণী সমবায়ে যুক্ত। শ্রেণী সমবায়ে, তাহলে আমরা কি পাইলাম, অতএব RS সমান R1 প্লাস RP1 প্লাস R6। তাহলে মান বসাই, R1 এর মান হচ্ছে আমাদের 7 ওহম প্লাস RP1 এর মান আমরা কত পাইলাম, 3 ওহম প্লাস 3 ওহম। তাহলে 3 প্লাস 3, তাহলে 7 3 10 3 13 ওহম। চলতরিৎ নিয়ে এই ছিল আজকে আমাদের লেকচার। আশা করি আমাদের ক্লাসটি আপনারা উপভোগ করেছেন। যদি লেকচার 1 এবং লেকচার 2 আপনারা খুব মনোযোগ দিয়ে করেন, তাহলে আমি এতটুকু নিশ্চিত হয়ে বলতে পারি যে এসএসসির চলতরিৎ নিয়ে সার্কিটের ম্যাথে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এরপরেও আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার এবং এ নিয়ে আরো ক্লাস করানোর। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।